আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওকে ওকে, আমি ধরছি না, তুমি শান্ত হও। দেখো, কোনো ভয় নেই, এদিকে একবার তাকাও। দেখো, এটা আমি আদিত্য। তুমি এখন আমার কাছে সেফ আছো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি প্লিজ ভয় পেও না। নূর ধীরে ধীরে একটু শান্ত হলো। আস্তে করে মাথাটা তুলে আদিত্যের দিকে তাকালো। আদিত্য নূরের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করল যে নূর এখন সেফ আছে। নূর হঠাৎ আদিত্যের কাছে এসে আদিত্যকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠল। আদিত্য নূরকে দু হাতে জড়িয়ে বুকের মাঝে আগলে নিল আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নূর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার সাথে কেন বারবার এমন হয়? আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হয়? নূরের চোখের পানিতে আদিত্যের শার্ট ভিজে পানি পানি হয়ে যাচ্ছে। নূরের কান্না যেন আদিত্যের বুকে তীরের মতো বিচ্ছে। কিছুতেই সহ্য হচ্ছে না ওর। আদিত্য নূরের মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, কান্না থামাও প্লিজ, তোমার কোনো দোষ নেই, সব দোষ ওই শয়তানগুলোর, এবং তার শাস্তিও ওরা পেয়ে যাবে। তুমি এখন একটু শান্ত হও প্লিজ, এত কান্না করলে তোমার শরীর খারাপ করবে। 10 মিনিট ধরে কান্না করার পর নূর ধীরে ধীরে শান্ত হয়ে আসে। হঠাৎ ওর হুঁশ আসে যে ও কোথায়, এবং হুঁশ আসতেই নূর লজ্জায় পড়ে যায়। নূর ধীরে ধীরে আদিত্যের পিঠ থেকে হাত নামিয়ে নেয়। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও নূরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। নূর মাথা নিচু করে বসে থাকে। আদিত্য নূরকে স্বাভাবিক করার জন্য বলল, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। আর শাড়িটাও অনেক ময়লা হয়ে গেছে, চেঞ্জ করে নাও। নূর মাথা নিচু করে আমতা করে বলল, কিন্তু আমার কাছে তো কোনো জামা কাপড় নেই, চেঞ্জ করে কি পরবো? আদিত্য একটু ভাবনায় পড়ে গেল। এটা তো চিন্তাই করেনি। এ বাসায় তো কোনো মেয়ে মানুষও নেই যে তার জামা কাপড় এনে ধুয়ে দিবে নূরকে। আদিত্য কিছু একটা ভেবে উঠে গিয়ে নিচের কারবার থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে নূরের সামনে ধরে বলল, এই নাও, আপাতত এগুলোই পরে নাও। নূর চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এগুলো? হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এই বাসায় কোনো মেয়ে মানুষ নেই যে তার জামা কাপড় তোমাকে দিব। আর এত রাতে কোনো দোকানপাটও খোলা নেই, তুমি এভাবে ময়লা কাপড়ে থাকলে ইনফেকশন হতে পারে। তাই বলছি, আপাতত এটা পরে নাও। নূর আর কোনো উপায় না পেয়ে মাথা ঝাঁকিয়ে আদিত্যের হাত থেকে শুধু টি শার্টটা নিয়ে বলল, আমার পেটিকোটের নিচে প্লাজো পরা আছে, তাই শুধু টি শার্ট হলেই চলবে। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর নূরের হাতে একটা তোয়ালে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আদিত্য ততক্ষণে কিচেনে এসে নূরের জন্য স্যুপ রান্না করতে লাগলো। রান্না শেষ হলে একটা বোলে স্যুপ ঢেলে ট্রের উপর রেখে নূরের কাছে গেল। রুমের ভেতরে ঢুকে সামনে তাকাতেই আদিত্য থ হয়ে গেল। নূর মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছে। পরনে ওর দেওয়া টি শার্ট, চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। এই প্রথম আদিত্য নূরের চুল দেখল। কি সুন্দর লম্বা দীঘল কালো চুল, মনে হচ্ছে কোনো রূপকথার রাজকন্যা। আদিত্য নেশাভরা চোখে তাকিয়ে আছে। নিজেকে কন্ট্রোল করার অনেক কঠিন হয়ে যাচ্ছে ওর জন্য। মনে মনে ভাবছে, মেয়েটা বোধহয় আমাকে চরিত্রহীন করেই ছাড়বে। নূর আদিত্যকে দেখে প্রচুর লজ্জায় পড়ে যায়। তাড়াতাড়ি করে হাতের তোয়ালেটা বুকের ওপর দিয়ে ওড়নার মতো করে নেয়। আদিত্য নিচের মাথাটি একটু অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আবার নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, গরম গরম স্যুপটা তাড়াতাড়ি খেয়ে নাও। নূর বলে উঠল, আমার খিদে নেই, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আদিত্য ট্রেটা টেবিলের উপর রেখে নূরের হাত ধরে নিয়ে এসে সোফায় বসালো। তারপর বলে উঠল, তা বললে তো হচ্ছে না। খাবার না খেলে ডক্টর যে পেইন কিলার দিয়ে গেছে সেগুলো কিভাবে নিবে? তাই লক্ষ্মী মেয়ের মতো স্যুপটা খেয়ে নাও, তারপর মেডিসিন নিতে হবে। নূর অসহায় মুখ করে বলল, সত্যি বলছি, আমার একদম খেতে ইচ্ছে করছে না। আদিত্য স্যুপের বোলটা হাতে নিয়ে এক চামচ স্যুপ নিয়ে নূরের মুখের সামনে ধরে বলল, কোনো কথা শুনতে চাই না আমি, চুপচাপ এখনই খেয়ে নাও। নূর আর উপায় না পেয়ে হা করে স্যুপটা মুখে নেয়। খাওয়া শেষে আদিত্য নূরকে মেডিসিন দিয়ে দেয়। একটু পরে নূর আমতা আমতা করে বলল,
বাসায় কখন যাব? আদিত্য বলল। রাত অনেক হয়েছে, সকালে বাসায় পৌঁছে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না। নূর মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। আদিত্য মুচকে হেসে বলল। তাহলে এখন যাও, বেডে যেয়ে ঘুমিয়ে পড়ো। নূর একটু ইতস্তত করে ভাবল। আপনি কোথায় ঘুমাবেন? আমি অন্য রুমে ঘুমাবো। নূর মাথা ঝাঁকিয়ে উঠেছে, পেটে কাত হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই নূরের চোখের সামনে আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। নূর শট করে চোখ খুলে উঠে বসল। আদিত্য দেখতে পেয়ে দৌড়ে নূরের কাছে এসে বেডের ওপর বসে চিন্তিত স্বরে বলল। কি হয়েছে, আবার ভয় পেয়েছো? নূর ভীতুভাবে মাথা ঝাঁকাল, মানে হ্যাঁ। আদিত্য নূরের 2 হাত নিচের হাতের ভেতর নিয়ে বলল। ভয় কিসের? আমি আছি তো তোমার পাশে, তুমি চিন্তা করো না। তোমার ঘুম না আসা পর্যন্ত আমি এখানেই বসে আছি, তুমি শুয়ে পড়ো। নূর আবার শুয়ে পড়ল। আদিত্য বেডের মাথার সাথে হেলান দিয়ে নূরের পাশে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ধীরে ধীরে নূর একসময় ঘুমের রাজ্যে পাড়ি দিল। আদিত্য নূরের মাথায় হাত বোলাতে বোলাতে হেলান দেওয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়ল। সকালের মিষ্টির ও জানালার কাজ ফেদ করে মুখে এসে পড়তেই নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকাল। নিজেকে অন্য কোনো জায়গায় দেখে নূর একটু চমকে গেল। তারপর কালকের কথা সব মনে পড়ল ওর। হঠাৎ নূরের নাকে সেই মাতাল করা গ্রানটি এসে লাগলো। নূর বুঝতে পারছে না গ্রানটা কোথা থেকে আসছে। নূর নিজের শরীরের দিকে তাকিয়ে দেখল ওর গায়ে আদিত্যের টি শার্ট। নিজের হাত দিয়ে টি শার্টের কলারটা একটু টেনে নাকের কাছে আনলো। নূর বুঝতে পারল গ্রানটাই টি শার্ট থেকে আসছে। এটাতে ওনার শরীরের গ্রান মিশে আছে। নাক টেনে কতক্ষণ গ্রান নিতে চাইল নূর। তারপর পাশে ঘুরে তাকাতেই দেখল আদিত্য বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ভেতরে মাথাটা একটু নিচের দিকে হেলে পড়েছে। নূর আস্তে করে উঠে বসল। মায়াভরা চোখে আদিত্যের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, উনি আমার জন্য কত কিছু করছে, আমার কত কেয়ার করে, সবসময় আমার চিন্তা করে। মানুষটা বোধহয় সত্যি সত্যি আমাকে ভালোবাসে। আমিও যে মনে মনে ওনাকে খুব ভালোবেসে ফেলেছি। কথাগুলো ভেবে নূর নিচে নিচে লাজুক হাসল। হঠাৎ আদিত্য নড়ে চড়ে উঠল। নূর সাথে সাথে চোখ সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আদিত্য চোখ মেলে তাকিয়ে দেখল নূর বসে আছে। আদিত্য সোজা হয়ে বসে বলল। উঠে পড়েছো? আই এম সরি, আসলে কখন যে এখানে ঘুমিয়ে পড়েছি টের পাইনি, তুমি কিছু মনে করো না। নূর মুচকি হেসে বলল। আপনাকে সরি বলতে হবে না, ইটস ওকে। আপনি তো আমার জন্যই বসেছিলেন। আদিত্য মুচকি হেসে বলল। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট শেষ করে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। একটু পরে নূর ফ্রেশ হয়ে রুমের ভেতর এসে দেখল আদিত্য টেবিলে খাবার সাজাচ্ছে। নূর এগিয়ে এসে বলল। আপনি একা কেন এসব করছেন? আমাকে ডাকলেই তো আমি হেল্প করতাম। আদিত্য নূরের দিকে বলল। এটা কোনো ব্যাপার না, এগুলো আমার রোজকার কাজ, আমি এসব রোজ নিজের হাতে করি। এখন এসব কথা বাদ দিয়ে এখানে বসে ব্রেকফাস্টটা করে নাও। নূর মাথা ঝাঁকিয়ে চেয়ার টেনে বসলো। ব্রেকফাস্ট করতে করতে নূর জিজ্ঞেস করল। আপনি কি এই বাসায় একাই থাকেন? হ্যাঁ। আপনার পরিবার কোথায় থাকে? ওরা সাভারের বাড়িতে থাকে, এখানে আমি একাই থাকি। এইভাবে টুকটাক কথার ভেতর ওরা ব্রেকফাস্ট শেষ করলো। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্য যে দরজা খুলে একটা প্যাকেট নিয়ে আসলো। তারপর নূরের কাছে এসে প্যাকেটটা নূরের দিকে এগিয়ে দিয়ে বলল। এখানে একটা ড্রেস আছে, তুমি পরে নাও, তারপর তোমাকে বাসায় দিয়ে আসছি। নূর বলল। কিন্তু ড্রেস কোথা থেকে আসলো? আমি অর্ডার করেছিলাম, মাত্রই দিয়ে গেল, এখন যাও চেঞ্জ করে আসো। নূর মাথা ঝাঁকিয়ে প্যাকেটটা হাতে নিয়ে রুমের ভেতরে গেল চেঞ্জ করতে। আদিত্য অন্য রুমে যেয়ে রেডি হয়ে নিল। একটু পরেই দুজন বেরিয়ে পড়ল। নূরের বাসার সামনে এসে আদিত্য গাড়ি থামিয়ে নূরের দিকে তাকিয়ে বলল। আজ ক্যাম্পাসে যাওয়ার দরকার নেই, বাসায় রেস্ট নাও, কাল সকালে এসে আমি নিয়ে যাব। আর হ্যাঁ, একদম ভয় পাবে না, যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে, কেমন? নূর মুচকি এসে মাথা ঝাঁকালো। তারপর গাড়ি থেকে নেমে বাসার দিকে গেল। আদিত্য ফোন বের করে নূরের দেখাশোনা করার জন্য যে মহিলাকে রেখেছিল তাকে ফোন করে বলল। নূরের বাসার লোক না ফেরা পর্যন্ত আপনি সবসময় ওর সাথেই থাকবেন, এমনকি রাতেও ওর সাথেই থাকবেন, বুঝতে পেরেছেন? মহিলাটি বলল। জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। আদিত্য ফোন রেখে গাড়ি নিয়ে চলে গেল।
আদিত্য সোজর ফ্ল্যাটের সামনে এসে গাড়ি ব্রেক করলো। তারপর গাড়ি থেকে নেমে নূরের পাশে গিয়ে গাড়ির দরজা খুলে নূরের হাত ধরে টেনে বের করলো। তারপর ফ্ল্যাটের ভেতর যেতে লাগলো। নূর বেচারি ভয়ে কিছুই বলতে পারছে না। এদিকে চোরাচুরি করলে লোকজনের সামনে সিন ক্রিয়েট হতে পারে, এটা ভেবেই নূরও আদিত্যের সাথে যেতে লাগলো। লিফটের সামনে এসে লিফটের বাটন চেপে লিফটের ভেতরে ঢুকলো। তারপর লিফট থেকে বের হয়ে আদিত্যের ফ্ল্যাটের সামনে এসে আদিত্য ফ্ল্যাটের লক খুলে নূরকে নিয়ে ভেতরে ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে দিল। নূরকে দেয়ালের সাথে চেপে ধরে রাখি, কিন্তু শান্ত স্বরে বলে উঠল, ইয়েস, নাও টেল মি, হোয়াট ইজ দ্য ম্যাটার? নূর কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? এখন চুপ আছো কেন? মুখ খোলো আর বলো, হয়েছেটা কি তোমার? এরকম বিহেভ কেন করছো? নূর মাথা নিচু করেই মিনমিন করে বলল, কিছু হয়নি, আমাকে যেতে দিন প্লিজ। আদিত্য তাতে দাঁত চেপে বলল, ডোন্ট লাই টু মি নূর, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে। সত্যি করে বলো, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। আদিত্যের রাগ ধীরে ধীরে বেড়েই চলেছে। আদিত্য ধমক দিয়ে বলল, নূর, আমার রাগ বাড়িও না, বারবার কেন মিথ্যে বলছো? আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগটা একটু কন্ট্রোল করে আবার নূরের দিকে তাকিয়ে বলল, ওকে ফাইন, টেক ইট ইজি। দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে কোনো সমস্যা হলে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি সব ঠিকঠাক করে দিব। আচ্ছা বলো, তোমার বাসায় কোনো সমস্যা হয়েছে? নূর নিচের দিকে তাকিয়ে থেকেই মাথা ঝাঁকালো, মানে না। ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? কেউ কিছু বলেছে? নূর আবার মাথা ঝাঁকালো। ওই জনি আবার কিছু করেছে? নূর এবার চমকে তাকালো আদিত্যের দিকে। উনি কিভাবে জানলো জনের কথা? নূরের তাকানো দেখে আদিত্য বুঝতে পেরে বলে উঠল, হ্যাঁ, আমি সব কিছু জানি। এখন বলো, ওই বদমাইশটা তোমার সাথে আবার কিছু করার চেষ্টা করেছে, কিংবা অন্য কেউ তোমাকে কিছু বলে ভয় দেখিয়েছে? নূর আবারও মাথা ঝাঁকিয়ে বলল, না, কেউ কিছু বলেনি আমাকে। আদিত্য এবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নূরের মাথার পাশে দেয়ালে হাতের তালু দিয়ে জোরে একটা বাড়ি মেরে রাগী স্বরে বলল, তাহলে এমন করছো কেন? ড্যামিট, কি হয়েছে তোমার? আমার অ্যাক্সিডেন্টের পরে একবারও আমার সাথে দেখা করতে এলে না, ফোন দিলে ফোন ধরো না। ইনফ্যাক্ট এখন তো ফোনই বন্ধ করে রাখো। আর তুমি কি না বলছো কিছুই হয়নি? আচ্ছা, সেগুলো না হয় বাদই দিলাম। কাল কি করলে তুমি? কাল তোমাকে আমি আমার মনের কথা বললাম, তোমাকে ভালোবাসি বললাম, আর তুমি কি করলে? আমার সাথে দেখা না করেই পালিয়ে গেলে, তারপর আবার ফোনটাও বন্ধ করে রাখলে। এসবের পরেও তুমি বলবে যে কিছুই হয়নি? হ্যাঁ, আমাকে কি তোমার স্টুপিড মনে হয়? অ্যান্সার মি, ড্যাম ইট। নূর মনে মনে ভাবল, এভাবে চলবে না, আমাকে ওনার সাথে কঠোর হতে হবে, না হলে উনি আজ কিছুতেই আমাকে ছাড়বে না। কথাগুলো ভেবে নূর বুকের ওপর পাথর রেখে নিজেকে একটু শান্ত করে নিল। চেহারার কঠোরতার ভাব এনে দুই হাত আদিত্যের বুকে রেখে আদিত্যকে একটা ধাক্কা দিল। আচমকা এমন হয় আদিত্য 2 কদম পিছিয়ে গেল। তারপর অবাক চোখে নূরের দিকে তাকালো। নূর আদিত্যের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, বললামই তো কিছু হয়নি, তারপরও কেন বারবার একই কথা জিজ্ঞেস করে যাচ্ছেন? এভাবে আমাকে এখানে নিয়ে আসার মানেটা কি? আপনি কি জানেন লোকজন দেখলে আমাকে নিয়ে কত রকমের কথা বানাতে পারে? পরে তো বদনাম আমার হবে, আপনার তো আর কিছু হবে না। আমাদের এই সমাজে দোষ সবসময় মেয়েদেরই হয়, ছেলেদের কিছু হয় না। ভালোবাসার কথা বলছেন? হ্যাঁ, কি আই লাভ ইউ বলেছেন দেখে কি মাথা কিনে নিয়েছেন নাকি? আপনি আমাকে ভালোবাসলেও আমি তো আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে ভালোবাসতে চাই। ভেবেছিলাম আপনাকে ইগনোর করলে আপনি হয়তো নিজেই বুঝে যাবেন আর আমার পিছু ছেড়ে দেবেন, কিন্তু আপনি তো দেখছি পিছু ছাড়ছেন না, রীতিমতো শাস্ত্রামি শুরু করে দিয়েছেন। একদমই কথাগুলো বলে থামল নূর। কথা শেষে আদিত্যের দিকে তাকাতেই নূর ভয়ে আটকে উঠল। আদিত্যের চোখ দিয়ে যেন রক্ত ঝরছে, চোখ মুখ প্রচণ্ড রকমের লাল হয়ে উঠেছে। আজকের নূরকে আদিত্য যেন চিনতে পারছে না। এটা ওর নূর হতেই পারে না। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। রাগে দুঃখে আদিত্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আদিত্য উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে নিজের চোখ বন্ধ করে হাত দিয়ে নিজের চুল টেনে গম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে চলে যাও নূর, না হলে আমি তোমার সাথে কি করব আমি নিজেও জানি না। নূর মুখ খুলে কিছু একটা বলতে যাবে, তার আগেই আদিত্য আবারও রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল,
আই সেড লিভ। মনে ভাবছে আদিত্যের এমন ধমকে নূরের অন্তরাত্মা কেঁপে উঠল। নূর নিচের মুখে হাত চেপে ধরে কান্না আটকে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেল। নূর বেরিয়ে যেতেই আদিত্যর সামনে থাকা চেয়ারটাতে সচর একটা লাথি মারল। তারপর বাসার সবকিছু ভাঙচুর করতে লাগলো আর চেঁচিয়ে বলতে লাগলো, ওয়াই 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 ড্যাম ইট, ওয়াই হোয়াই আর ইউ ডুইং দিস টু মি, ওয়াই। নূর পাশে এসে নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে দরজা খেয়েছে নিচে বসে পড়ে। তারপর মুখে হাত চেপে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, আমি আজ আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে কখনো মাফ করেন না, কখনো না। আমি আপনার যোগ্য না, আমাকে সবসময় ঘৃণা করেন, আমি ওটারই যোগ্য, ওটারই যোগ্য। নূরের হঠাৎ কিছু একটা মনে আসতেই ও ফোন বের করে তানির নাম্বারে ফোন দিয়ে বলল, তানি, আবিরকে একটু ফোন করে বল আবির আর তাসি যেন এক্ষুনি একটু আদ্রিতর ফ্ল্যাটে যায়। তানি বলল, কেন আদিত্য ভাইয়ার কি হয়েছে? আর তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? এই তোদের মধ্যে কি কিছু হয়েছে? এসব কথা বলার সময় নেই এখন, তোকে যেটা বললাম সেটা কর, পরে তোকে সব খুলে বলবো। ঠিক আছে, আমি বলছি আবিরকে। নূর মাথা ঝাঁকিয়ে ফোন কেটে দিল। নূর জানে আদিত্য এখন ঠিক নেই, রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করতে পারে। তাই আবির আর তাসির যেতে বলল। আদিত্য বারান্দায় বসে জোরে জোরে অনেক লাউডলি গিটার বাজাচ্ছে। বারবার ওর কানে শুধু নূরের বলা কথাগুলো পাচ্ছে আর রাগে চোয়াল শক্ত করে আরো জোরে জোরে গিটার বাজাচ্ছে। গিটার বাজাতে বাজাতে আদিত্যের হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও ওর মতো বাঁচিয়ে যাচ্ছে। তানির কথা মতো আবির আর তাসির আদিত্যের ফ্ল্যাটে চলে এসেছে। কয়েকবার বেল দেওয়ার পরেও আদিত্য দরজা খুলছে না দেখে আবির নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা লক খুলে দুজন ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই দুজন হতভম্ব হয়ে গেল। বাসা দেখে মনে হচ্ছে বাসার ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। সারা বাসায় সবকিছু ভাঙচুর হয়ে পড়ে আছে। হঠাৎ গিটারের শব্দ ওদের কানে আসলো। ওরা দুজন দ্রুত আদিত্যের রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখল শব্দটা বারান্দার থেকে আসছে, তাই ওরাও বারান্দার দিকে গেল। বারান্দায় চেয়ে আদিত্যের অবস্থা দেখে ওরা আরো চমকে গেল। তাসির দ্রুত আদিত্যের কাছ থেকে গিটারটা টান দিয়ে নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, কি করছিস এসব? পাগল হয়ে গেছিস? তোর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, সে খেয়াল কি আছে তোর? মাত্র কিছুদিন হলো তুই অ্যাক্সিডেন্ট থেকে উঠেছিস, আর এখনই তুই আবার নিজের শরীর থেকে রক্ত চড়াচ্ছিস। তুই জানিস এতে তোর কত ক্ষতি হতে পারে? আর সারা বাসা এসব ভাঙচুর করে রেখেছিস কেন? হয়েছেটা কি? আদিত্য উঠে দাঁড়িয়ে দুই হাতে তাসিরের কাঁধ ঝাঁকিয়ে উত্তেজিত হয়ে বলল, এটা তুই নূরকে জিজ্ঞেস কর না, ওর কি হয়েছে, কেন করছে আমার সাথে এমন। আমার কি দোষ আছে? আমি কি ওকে কোনো কষ্ট দিয়েছি? তাহলে আমাকে কিসের শাস্তি দিচ্ছে ও? কেন করছে এমন আমার সাথে? কেন কেন কেন? হঠাৎ আদিত্যের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। আদিত্য দুই হাতে মাথা চেপে ধরে বসে পড়ে। তাসির আর আবির দুজনেই ভয় পেয়ে যায়। দুজন তাড়াতাড়ি আদিত্যকে ধরে বসে। তাসির বলে উঠল, ওকে ওকে রিল্যাক্স, দেখ ডক্টর তোকে সাবধানে থাকতে বলেছে। এই মুহূর্তে এত স্ট্রেস নেওয়া তোর স্বাস্থ্যের জন্য একদম ঠিক না। তুই একটু শান্ত হ না প্লিজ। তাসির ওর কথা শেষ করার আগেই আদিত্য নিচের জ্ঞান হারিয়ে ফেলল। আবির আর তাসির প্রচুর ঘাবড়ে গেল। আবির আদিত্যের গালে হালকা করে চাপড়ে বলল, ভাই আই ইউর ওকে? শুনতে পাচ্ছ ভাই? তাসির চিন্তিত সুরে বলল, ওকে জলদি হসপিটাল নিতে হবে, তাড়াতাড়ি করে ওকে ওঠা। আবির মাথা ঝাঁকিয়ে দুজন মিলে আদিত্যকে উঠিয়ে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেল। নূর মনমরা হয়ে ক্লাসে বসে আছে। কাল সারা রাত একটু ঘুমাতে পারেনি, শুধু কেঁদে চোখের পানিতে বালিশ ভিজিয়েছে। সকালে না খেয়ে ক্যাম্পাসে চলে এসেছে। হঠাৎ তানি এসে ঠাস করে নূরের পাশে বসে পড়ল। তানির বসার শব্দে নূরের ধ্যান ভাঙল। নূর পাশে ফিরে তানির দিকে তাকিয়ে দেখল তানি ওর দিকে কেমন চোখ গরম করে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে তানি প্রচুর রেগে আছে। নূর প্রকুচকে বলল, কি রে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? তানি নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে
তাকিয়ে রাগি মুডে বলল, কি হয়েছে সেটা তো তুই আমাকে বলবি। মানে? মানে তুই কাল আদিত্য ভাইয়াকে কি বলেছিস? তানির কথায় নূর একটু থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কি আবার বলবো? কিছুই না। আচ্ছা কিছুই বলিসনি তাই না? তাহলে কাল আদিত্য ভাইয়া এমনি এমনি অসুস্থ হয়ে পড়েছে তাই না? আদিত্যের অসুস্থতার কথা শুনে নূরের বুকের ভেতর থক করে উঠল। নূর চমকে উঠে বলল, অসুস্থ? হ্যাঁ অসুস্থ। কাল আবির আমাকে ফোন করে বলল আদিত্য ভাইয়া নাকি কাল জ্ঞান হারিয়ে ফেলেছিল। আবির আর তাসির ভাইয়া মিলে আদিত্য ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল। পুরো 3 ঘন্টা পর ওনার জ্ঞান ফিরেছে, এখনও হসপিটালে আছে। আবির বলল জ্ঞান হারানোর আগে ভাইয়া নাকি শুধু তোর কথাই বলেছে। এখন তুই বলবি কাল কি বলেছিলি ভাইয়াকে? তানির কথা শুনে নূরের চোখে পানি চলে আসে। নূর তানিকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে তানি আরো রেগে যায়। রাগী স্বরে বলে উঠল, তোর মতন গাধা মেয়ে আমি দুনিয়াতে একটাও দেখিনি। তুই এই যুগের শিক্ষিত মেয়ে হয়ে আদি যুগের মানুষের মতো এসব ফালতু কুসংস্কারে কিভাবে বিশ্বাস করতে পারিস? আমি তোকে আগেও অনেকবার বলেছি এসব অপায় টপায় বলতে কিছুই নেই। এগুলো সব মানুষের বানানো ফালতু কথা ছাড়া আর কিছুই না। আল্লাহ মানুষকে যতদিন হায়াত দিয়েছে ততদিনই সে বাঁচতে পারবে, তার বেশি যা কম সে বাঁচবে না। সব কিছুই আল্লাহর হাতে, এতে কারোর কোনো হাত থাকে না, আর না কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে। তোকে একবার বলেছি তারপরেও তুই সেই এক কথাই নিয়েই পড়ে আছিস। আমার আজ সত্যি মনে হচ্ছে তোর মতো অভাগী এই দুনিয়াতে আর কেউ নেই। কারণ যে ব্যক্তি নিজের তার সুখটাকে পায়ে ঠেলে সরিয়ে দেয় সে কখনো সুখী হতে পারে না। সুখী হতে চাইলে জীবনেও সুখটাকে ধরে রাখার ক্ষমতা রাখতে হয়। শুধু শুধু বসে কাঁদলেই সব ঠিক হয়ে যাবে না। আচ্ছা তুই তো ভাইয়ার ভালোর জন্যই এসব করেছিস তাই না? তাহলে তোর ভালো করতে গিয়ে যদি ভাইয়ার আরও ক্ষতি হয়ে যায় তাহলে কি তুই নিজেকে ক্ষমা করতে পারবি? সেদিন ভাইয়ার অ্যাক্সিডেন্টটা তোর জন্য হয়েছিল কিনা জানি না, তবে এখন যদি ভাইয়ার কিছু হয়ে যায় তাহলে তার কিন্তু তুই দায়ী থাকবি। দেখ আমি তোর ভালো চাই, ওই জন্যই বলছি এখনো সময় আছে, সব কিছু ঠিক করে ফেল, না হলে কিন্তু পরে আর আফসোস করেও লাভ হবে না। তানির কথা শুনে নূর নীরবে শুধু কেঁদেই যাচ্ছে। তানির এবার নূরের জন্য খারাপ লাগছে। নূরের ঘাড়ে হাত দিয়ে নূরের চোখের পানি মুছে দিয়ে বলল,